আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা ESP32 মডিউল রয়েছে এবং এখানে ৩ টা এলইডি কানেক্টেড রয়েছে। আর এটা হচ্ছে আমার একটা পাওয়ার ব্যাংক। আমি জাস্ট পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমার ESP32 মডিউলটাতে পাওয়ার দিচ্ছি। এই ESP32 মডিউলটা এখানে কোনো USB কেবল বা অন্য কোনো মাধ্যমে আমার কোনো ডিভাইসের সাথে কানেক্টেড না। এবার আপনারা যদি আমার মোবাইল ফোনটার দিকে একটু খেয়াল করেন, এখানে আ কিছু একটা দেখা যাচ্ছে এখানে এবং এখানে ১২, ১৩, ১৪ নামে ৩ টে জিনিস দেখতে পাচ্ছি যেগুলোর ভ্যালু দেখাচ্ছে 0। আমি যদি ১২ এর ভ্যালুটা 1 করে দেই, আমার রেড এলইডিটা জ্বলে উঠলো। ১৩ এর ভ্যালু 1 করে দিলে আমার গ্রিন এলইডিটা জ্বলে উঠলো এবং ১৪ এর ভ্যালু 1 করে দিলে ব্লু এলইডিটাও জ্বলে উঠলো। আবার আমি যদি এগুলোকে 0 করে দেই, অফ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করুন আমার মোবাইলে কিন্তু আমি 4G নেটওয়ার্ক ব্যবহার করতেছি। অর্থাৎ আমার ফোনের ডেটা ব্যবহার করে আমি এই কাজটা করতেছি, কোনো ওয়াইফাই না। তার মানে এটা শুধু এখানে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করা যাবে। আমি আমার মোবাইল ফোন থেকে আমার এইখানে যে এলইডি গুলো রয়েছে, সেই এলইডি গুলোকে কন্ট্রোল করতে পারছি। ইন্টারফেসটা যদিও খুব একটা বেশি সুন্দর না, এটা নিয়ে একটু পরে কথা বলব। মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি, আমরা আ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো লোডকে আমরা অন অফ করতে পারবো এই সিস্টেমটা ব্যবহার করে। এখানে আমি এলইডি দিয়ে দেখাচ্ছি। বাট আমরা যদি এখানে এলইডি ব্যবহার না করে রিলে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার রুমের লাইট, ফ্যান, অন্য যে কোনো কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমরা কিন্তু আইওটি নিয়ে এরকম প্রজেক্ট এর আগেও দেখেছি। বাট আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গুগলের যে ফায়ারবেস রয়েছে, ফায়ারবেস কনসোল ব্যবহার করে আমরা এটা করব। কারণ ফায়ারবেসটা টোটালি ফ্রি ধরতে গেলেই। তো এইজন্য আমরা ফায়ারবেস দিয়েই এই পুরো সিস্টেমটা ডেভেলপ করব এবং গুগলের ফায়ারবেস দিয়ে কিন্তু অনেক সুন্দর, সুন্দর এবং অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। যেগুলো অনেক প্রিমিয়াম অ্যাপ দিয়েও করা টাফ হয়ে যায়। তো আমরা ফায়ারবেস নিয়ে পরবর্তীতে আরও টিউটোরিয়াল দেখব। বাট আজকে আমি আপনাদেরকে ফায়ারবেসের একটা বেসিক একটা ধারণা দিব এবং এই সিস্টেমটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। ফলে ফায়ারবেসের সাথে আপনাদের একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে এবং পরবর্তীতে ফায়ারবেস নিয়ে যখন আমরা আরও ডিপ লেভেলের কাজ করব, তখন আপনাদের ওই কাজগুলো করা অনেকটা ইজি হবে, যেহেতু আপনার ফায়ারবেসের সাথে আগে থেকে পরিচিত থাকবে। তো বেশি কথা না বলি, আমি আপনাদেরকে এই সিস্টেমটা কীভাবে ডেভেলপ করতে সেটাই এখন দেখাবো। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আমরা এখানে বেশ কয়েকটা ধাপে কাজটা করব, এগুলো আসলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যাদের ভিডিও টেনে টেনে দেখার বদভ্যাস হয়েছে তারা ভিডিওটা না দেখলেই ভালো হয়। আর যারা এই টাইপের কাজ পছন্দ করেন, আইওটি রিলেটেড কাজ করেন, আরডুইনো, ESP32, ESP8266, রাসবেরি পাই এসব নিয়ে যারা কাজ করেন, তারা চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি বাংলা ভাষায় এই রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি বেশিরভাগ কাজই করবো আজকে কম্পিউটারের স্ক্রিনে। তার আগে আমি আপনাদেরকে এখানে জাস্ট একটু হার্ডওয়্যারটা একটু বলি। হার্ডওয়্যারটা খুবই সিম্পল। আমরা ESP32 এর এখানে 3টা পিন ব্যবহার করেছি, 12, 13 এবং 14 পিন এখানে ESP32 এর গায়ে লিখাই রয়েছে। 12, 13 এবং 14 নম্বর এই 3টা পিনের সাথে আমি 3টা এলইডিকে এখানে কানেক্ট করেছি এবং এদের গ্রাউন্ডগুলোকে একত্র করে ESP32 এর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। এই হচ্ছে আমার হার্ডওয়্যারের কানেকশন। আর আমি এটাকে জাস্ট একটা পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার দিচ্ছি। তো আমরা এটার মধ্যে একটা কোড আপলোড করব। কোড আপলোডটা এবং আমাদের ফায়ারবেসের মধ্যে যা কিছু সেটআপ করা দরকার সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে এখন ধাপে ধাপে দেখব। তো আগে আমি যেটা করব, আমি এই ESP32টাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেকশনটা হয়ে গেছে। তো চলুন বাকি যা কিছু করার দরকার সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। ওকে, আমরা আজকে গুগলের ফায়ারবেস কিভাবে সেটআপ করতে হয় এবং কিভাবে সেটার মাধ্যমে ESP32 এর মধ্যে কোডিং করতে হয় এই বিষয়টা আমরা দেখব। তো প্রথমেই আমরা চলে আসব console.firebase.google.com এ। তো এখানে আসলে আপনাদের আমার অলরেডি একটা প্রজেক্ট আছে, এখানে প্রজেক্ট দেখাচ্ছে, আপনাদের এটা দেখাবে না। আমরা এই যে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। তার আগে বলি, এই ফায়ারবেসে এখানে লগ ইন করার জন্য আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকলে ফায়ারবেসে লগ ইন হয়ে যাবে। তো আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে যাব। আমরা প্রথমে একটা নাম দিব, সাপোজ আমরা নাম দিচ্ছি 3LED কন্ট্রোল। তো এখানে আমরা এই যে জয়েন দ্য গুগল ডেভেলপার প্রোগ্রাম, আমি এটা অফ করে দিচ্ছি, কন্টিনিউ। এখানে AI অ্যাসিস্ট্যান্স ফর ইউর ফায়ারবেস প্রজেক্ট এটা চাইলে রাখতে পারেন। আর গুগল অ্যানালাইটিক্স যেটা, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা ক্রিয়েট প্রজেক্টে দিব। ওকে, আমাদের প্রজেক্টটা রেডি আছে, আমরা কন্টিনিউতে দিচ্ছি।
তো এই যে আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম, অথবা আমরা যদি আবার যাই console.firebase.google.com এই যে আমাদের এখানে এখন 2টা প্রজেক্ট দেখাচ্ছে। তো যেটা আমরা একটু আগে তৈরি করলাম 3LED কন্ট্রোল, আমরা এটাতে ঢুকবো। ওকে, তো এই হচ্ছে আমাদের যে প্রজেক্টটা, এটা আমরা এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে যেতে পারবো। তো আমরা এগুলো একটা একটা করে সব কিছু দেখছি, আমাদের যেগুলো প্রয়োজন হবে। আমরা প্রথমে যেটা করবো, বিল্ডে যাব। বিল্ড থেকে আমরা এখানে অথেন্টিকেশনে আসবো। মানে অথেন্টিকেশনটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা আমরা যখন ESP32 এর মাধ্যমে অ্যাক্সেস করতে চাইবো, তো আমাদের তো অথেন্টিকেশন করতে হবে, ইউজার ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা অথেন্টিকেশনে আসবো, এখানে গেট স্টার্টে যাব। তো এখানে অনেকভাবে মূলত ফায়ারবেজের এই প্রজেক্টটাতে লগ ইন করা যায় বা অ্যাক্সেস করা যাবে। তো আমরা যেটা করবো, আমরা সিম্পলি এই যে ইমেল পাসওয়ার্ডটাকে ইনেবল করে দিব। এটাকে ইনেবল করে সেভ করে দিচ্ছি। মানে সাইন ইন করার অনেকগুলো মেথড আছে, এর মধ্যে আমরা ইমেল পাসওয়ার্ডটাকে ইনেবল করলাম, অন্যগুলো আমাদের লাগবে না। এবার আমরা ইউজারে আসবো, এসে অ্যাড ইউজারে দিব। আমি আপনাদেরকে আরেকবার অনুরোধ করবো, আপনারা পুরো কাজটা কিন্তু আস্তে আস্তে দেখবেন। এখানে কোনো জিনিস টেনে টেনে দেখলে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, পরে আপনাদের প্রজেক্ট ঠিকভাবে কাজ করবে না। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি আপনার মতো করে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি সাপোজ দিচ্ছি আমাদের যে ইমেল অ্যাড্রেসটা nabatekol@gmail.com, এটা দিলাম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি 123456। এটা হচ্ছে আমাদের আমরা নিজেদের মতো এখানে একটা জিমেল, এটা অ্যাকুরেট হইতে হবে তাও না, জাস্ট আমরা একটা ইমেল ক্রিয়েট করবো এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো। পরবর্তীতে আমাদের এই প্রজেক্টে অ্যাক্সেস করার জন্য সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেই হবে। তো আমাদের মতো করে আমরা একটা ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম এবং অ্যাড ইউজার দিলাম। তার মানে কি হলো, আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল এবং এই হচ্ছে আমাদের ইউজারের আইডি। এই ইউজার আইডিটা আমাদের একটু পরে প্রয়োজন হবে। তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, রিয়েল টাইম ডাটাবেস, আমরা একটা রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করব। মূলত গুগল ফায়ারবেজের এই রিয়েল টাইম ডাটাবেসের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই যে সেগুলোকে অন অফ করে যে ডাটাটা সেটা এখানে স্টোর করব। আমরা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। এখানে আমাদেরকে সার্ভার সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা এখানে চেষ্টা করবেন যেই লোকেশন আছেন তার থেকে সবচেয়ে কাছাকাছি যে সার্ভারটা আছে, কারণ হচ্ছে কি, আমরা যখন কম্পিউটার থেকে বা আমাদের মোবাইল থেকে যখন একটা রিকোয়েস্ট দিব, সেটা হচ্ছে সেই সার্ভারে গিয়ে তারপর আবার রেসপন্স আসবে। তো সার্ভারটা যত কাছাকাছি থাকবে তত রেসপন্স টাইম বাড়বে। তো আমাদের জন্য সবচেয়ে কাছাকাছি হচ্ছে সিঙ্গাপুর, এশিয়ার জন্য এটাই সবচেয়ে কাছে। আমরা সিঙ্গাপুর সিলেক্ট করে নেক্সটে দিচ্ছি। এখানে আমরা স্টার্টিং টেস্ট মোডে সিলেক্ট করব, এরপরে এনাবল করে দিব। ওকে, আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমে একটা কাজ করব, এই ডাটাবেসের মধ্যে ডেটা রিড অ্যান্ড রাইট করতে পারবে কে, এটার একটা রুলস সেট করে দিতে হবে। তো কে করতে পারবে, এটার জন্য আমি আপনাদেরকে একটা এখানে ছোট্ট একটা আমাদের এই যে রুলসে একটা রিড অ্যান্ড রাইটের একটা রুলস লিখে দিতে হবে। তো আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা এই যে এটাকে কি বলে, গিটহাবের একটা লিঙ্ক দিব আপনাদেরকে। আপনারা গিটহাবের লিঙ্কটাতে যাবেন, এখানে আমি আপনাদের যা যা লাগবে সব কিছু একসাথে দিয়ে দিছি। তো আমরা এই যে রিডমি ফাইলটার মধ্যে যদি যাই, রিডমি, এখানে গেলে আপনারা এই যে এই লাইনটা জাস্ট কপি করবেন। এই যে অ্যালাউ অনলি ইউর ইউজার, এই যে এটাকে কপি করবেন, করে এই যে এই জায়গায় এনে পেস্ট করবেন। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ইউজার আইডি, এই ইউজার আইডির মধ্যে হচ্ছে আমাদেরকে ওই ইউজার আইডিটা আমাদের ক্রিয়েট করে বসায় দিতে হবে। তো এটা কিভাবে করবো দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাই। প্রথমে অথেন্টিকেশনে আসবো, আমাদের যে ইউজার আইডিটা এটা আমরা কপি করব, করে আচ্ছা আমি এটা এখানে কপি করলাম, এটা হচ্ছে আমার ইউজার আইডি। আর হচ্ছে আমরা কি করব, এখান থেকে লাইনটাকে আনলাম, এনে এখানে পেস্ট করে দেখেন এই যে ইউজার আইডিটাকে জাস্ট এই যে এই জায়গাটাতে পেস্ট করে দিব এবং হচ্ছে এই জায়গাটাতে পেস্ট করে দিব সেম ইউজার আইডিটা। তাহলে লাইনটা যেটা দাঁড়ালো আমাদের, আমি আবার রিয়েল টাইম ডাটাবেসে আসি, আসার পরে রুলসে যাব, রুলসে গিয়ে আগের যেটা সেটা কেটে আমি এটা পেস্ট করে দিলাম। আমার যে নতুন রুলসটা সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে দেখাইলে আপনাদের মেবি ভালো লাগবে।
ওকে, আমরা রিড এবং রাইট করার মানে রিড এবং রাইট করার পারমিশনটা দিয়ে দিলাম এই ইউজার আইডিটাকে, যেটা আমরা একটু ক্রিয়েট করছিলাম। তো আমরা জাস্ট এটাকে কী করবো, পাবলিশ করে দিব। ওকে, আমার রুলসটা এখন এখানে অপারেশনাল হয়ে গেছে, রুলসটা কাজ করতেছে। এবার আমাদেরকে এখানে একটা নোড ক্রিয়েট করতে হবে। মূলত রিয়েল টাইম ডেটাবেজে এখানে যা কিছু সব কিছু নোডের মাধ্যমে হয়। তো নোড জিনিসটা আমি আপনাদেরকে এত বেশি কমপ্লেক্সে যাচ্ছি না। আপনারা আমার এই যে আপনাদেরকে আমি যে গিটহাবের লিঙ্কটা দিয়েছি সেখানে যে দেখেন একটা জেসন ফাইল আছে, ডেটাবেজ আউটপুটস ডট জেসন। আপনারা এই ফাইলটাতে যাবেন, গিয়ে যে এখানে একটা ডাউনলোড করার অপশন আছে, এই ডাউনলোড ফাইলটাকে ডাউনলোড করে সাপোজ আমি ডেস্কটপে রাখলাম। এবার আমরা এখান থেকে যেটা করব, 3 ডটে ক্লিক করে ইম্পোর্ট জেসন এখানে যাব এবং ব্রাউজ থেকে আমরা আমাদের ডেস্কটপে গিয়ে এই যে জেসন ফাইলটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিব। করার সাথে সাথে দেখেন এই যে আমাদের এখানে একটা নোট ক্রিয়েট, নোট মানে হচ্ছে আমাদের ডেটাবেজের একটা পাথ। এই আমাদের প্রোগ্রামের মধ্যে ঠিক এই পাথ অনুযায়ী যে বোর্ড 1-এর আউটপুটসে যাবো, সেখান থেকে ডিজিটাল সেকশনে গিয়ে কোন পিনের কোন স্ট্যাটাসটা সেটা আমাদের ESP32 রিড করবে। এখান থেকে আমরা এই ডেটাগুলোকে 0-এর জায়গায় 1 করে দিব, 1-এর জায়গায় 0 করে আমরা আমাদের এলইডিটাকে কন্ট্রোল করবো। তো এটা আমরা একটু পরে দেখছি। আমাদের মোটামুটি এখানে ডেটাবেজের কাজটা হয়ে গেছে। এবার আমরা ESP32 এর মধ্যে একটা কোড আপলোড করব। কোডটা আমরা কোথায় পাবো? এই যে আপনাদেরকে যে গিটহাবের ফাইলটা দিয়েছে সেখান থেকে আপনারা এই যে কন্ট্রোল ESP32 GPIO ইউজিং ফায়ারবেস, এই হচ্ছে .ino, এই হচ্ছে আমাদের কোডটা। আপনারা জাস্ট এই যে এখানে কপি র ফাইল, এটাতে ক্লিক করবেন, কোডটা কপি হয়ে গেল। আমরা আমাদের আরডুইনো আইডিতে সেটাকে পেস্ট করে দিলাম। এবার আমাদেরকে উপরের দিকে জাস্ট কয়েকটা কাজ করে দিতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যে ওয়াইফাইয়ের যে SSID, সেই SSIDটা দিতে হবে। তো আমি এটা হচ্ছে একটু পরে আমি দিচ্ছি, এটা আমি আপনাদেরকে দেখাবো না। তো এরপরে আমাদের এখানে হচ্ছে কি করতে হবে, এই কয়েকটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রথম হচ্ছে ওয়েব API কি। আমরা যে ফায়ারবেজের প্রজেক্টটা তৈরি করেছি, সেই ফায়ারবেজ প্রজেক্ট থেকে আমাদের একটা API কি জেনারেট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখেন। এটা করার জন্য আমরা এই যে উপরে প্রজেক্ট ওভারভিউর পাশে যে গিয়ার আইকন আছে, এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে আসবো। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমাদের কোনো অ্যাপ ক্রিয়েট করে না, আমাদের মূলত একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করে রাখতে হবে। তো আমি এই যে ওয়েবে ক্লিক করছি। ক্লিক করলে আমাদেরকে এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি LED কন্ট্রোল, এটা দিলাম, জাস্ট রেজিস্টার অ্যাপ। এটা করলে আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে পরবর্তীতে একেবারে ওয়েব অ্যাপ তৈরিও করতে পারবো, সেটা আমি এখন যাচ্ছি না। ওকে, আমি কন্টিনিউ টু কনসোল দিচ্ছি। তো এখানে আসার পরে দেখেন এই যে API কিটা, এই API কিটাই হচ্ছে আমাদের ওয়েব API কি। আমি এটা কপি করব। কোথায় দেখেন, প্রজেক্ট ওভারভিউর এখানে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই যে এখন আমাদেরকে দেখাচ্ছে আমার প্রজেক্টের API কি। এটাকে আমরা কোথায় পেস্ট করব? এই জায়গাটাতে পেস্ট করব। তারপরে হচ্ছে আমাদের আর কি লাগবে, আমাদের ডেটাবেজের একটা URL লাগবে। আমরা যে ডেটাবেসটা কি ক্রিয়েট করেছি সেটার URLটা আমরা এখান থেকে কপি করব, করে আমরা এই যে ডেটাবেজ URL এর জায়গায় পেস্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, ওই যে ইউজারটা আমরা ক্রিয়েট করেছি সেই ইউজারের ইমেলটা আমাদেরকে এখানে দিতে হবে। যে আমাদের ইউজারের ইমেল হচ্ছে এটা, সাপোজ। আচ্ছা, এখানে এটা কপি করা যাচ্ছে না, আমি একে দিয়ে দিচ্ছি। আমি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম এটা navatikol@gmail.com, আর আমরা এটার পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম 1 2 3 4 5 6, নিশ্চয় আপনাদের মনে আছে। তো এই হচ্ছে আমাদের কাজ। আমরা এখন এই কোডটা আপলোড করব। তো আমি এখান থেকে বোর্ড অপশনে যাব। এরপরে আমরা যে কাজটা করব, আমি আমার ESP32টাকে কম্পিউটারের সাথে কানেক্ট করছি। করার পরে দেখেন আমি এখান থেকে সার্চ করব ESP32 dev মডিউল। কই গেল? এই যে ESP32, হ্যাঁ, এই যে ESP32 dev মডিউল, আর হচ্ছে আমার USB পোর্ট হচ্ছে এটা। আমি ওকে দিয়ে দিচ্ছি। এই যে ESP32 dev মডিউল কমপ্লিট সিলেক্ট হয়েছে। আমি এখন জাস্ট আপলোড বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো
তো চলুন আমরা এখন দেখি এটাকে আমাদের ESP32 এর সাথে থাকা এলইডিগুলোকে আমরা কিভাবে ফায়ারবেজের মাধ্যমে এখন কন্ট্রোল করব। তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা কোডটাও আপলোড করে ফেলেছি। এখন দেখেন আমরা জাস্ট সিম্পলি রিয়েল টাইম ডেটাবেজে আসবো। যেহেতু আমরা কোডের মধ্যেই আমাদের এই প্রজেক্টের সাথে রিড অ্যান্ড রাইট করা সব অ্যাক্সেস দিয়ে দিয়েছি, এখন আমরা এখান থেকে খুব সহজে আমাদের ওই এলইডিগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখেন আমরা রিয়েল টাইম ডেটাবেজে আসার পরে এখানে আমাদের যে নোটগুলো আছে, আমরা এখান থেকে যদি যাই, এই যে আমরা 12 নম্বর পিনটা 0 আছে, আমি যদি এটাকে 1 করে এন্টার প্রেস করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেড এলইডিটা কিন্তু জ্বলে উঠেছে। আমি যদি 13 নম্বর পিনটাকে 1 করি, গ্রিন এলইডিটা জ্বলে উঠেছে, অর্থাৎ যেই পিনের সাথে যে এলইডি কানেক্ট করা আছে আর কি। 14 নম্বরটা যদি অন করে দিই, আমার ব্লু এলইডিটাও জ্বলে উঠলো। আবার চাইলে আমরা এগুলোকে এখান থেকে অফ করে দিতে পারবো, 0 0। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এলইডি এখন অফ হয়ে গেছে। তো এটা হয়তো আপনাদের কাছে মনে হবে যে এভাবে করাটা তো এটা খুবই জটিল এবং এই জিনিসটা তো সুন্দর হলো না। আসলে এখান থেকেই পরে আমরা জাস্ট এটাকে একটা অ্যাপে কনভার্ট করে ফেলতে পারবো, যেখানে একটা সুন্দর ইন্টারফেস থাকবে। আপনি জাস্ট অন অফে ক্লিক করলে আপনার এলইডি অন অফ হয়ে যাবে। আমরা মূলত আজকে দেখালাম যে ফায়ারবেজটা কিভাবে আসলে সেট আপ করতে হয়, ESP32 এর সাথে ফায়ারবেজের কিভাবে কোলাবোরেশন করতে হয়, এই ব্যাপারটা। তো আশা করছি ফায়ারবেজের যে অথেন্টিকেশন, রিয়েল টাইম ডেটাবেস, প্রজেক্ট সেটিং, এপিআই কিভাবে নিতে হয়, ইউজারের রুটস কিভাবে সেট আপ করতে হয়, এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা এগুলো নিয়ে আরও যখন ডিটেলস কাজ করবো, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিও থেকে লাইক দেওয়ার অনুরোধ থাকলো। যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, তাহলে অনুরোধ থাকবে আমাদের এই পেজটা ফলো করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।